This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন আপনাদের সবচেয়ে পছন্দের চ্যানেল বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের শান্ত অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টরে আমরা আলোচনা করব দিল্লির রাজনীতি নিয়ে। দিল্লিতে বিধানসভা ভোট আগামী 5ই ফেব্রুয়ারি। এই নিয়ে সরগরম দিল্লি। দিল্লির আসন হাতছাড়া, দিল্লির ক্ষমতা কি হাতছাড়া হবে আপের? সেই রকমই প্ল্যান প্রোগ্রাম চালানো হচ্ছিল, কিন্তু সেই প্ল্যান প্রোগ্রাম ঠিক মতন খাটলো না। কেন খাটলো না এবং এর ফলে কি হতে পারে? বিজেপি কতটা ধরাশায়ী হবে, নাকি তারা আপকেই ধরাশায়ী করে ক্ষমতায় আসবে, সেটা নিয়ে আলোচনা করব আজকের এক্স ফ্যাক্টরে। ধরে নিন, কথার কথা বলছি, যে ভোট হচ্ছে পূর্ব মেদিনীপুরে। সেই ভোট চলাকালীন রাজ্য সরকারের প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি পূর্ব মেদিনীপুরে গিয়ে কোনো সরকারি প্রকল্পের ঘোষণা করতে পারেন কি? না, পারেন না। এমবার্গো বা নির্বাচনী আচার সংহিতা অনুযায়ী তিনি তা করতে পারেন না। কোথাও নির্বাচন ঘোষণা হয়ে যাবার সাথে সাথেই শুরু হয়ে যায় এই এমবার্গো বা নির্বাচনী আচার বিধি। সেই আচার বিধি অনুযায়ী কোনো সরকারি প্রকল্পের ঘোষণা বা রূপায়ণ এই দেশে নিষিদ্ধ, সেই এলাকায় গিয়ে। কিন্তু আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি তো 56 ইঞ্চির মাসিহা। তিনি নিজেই আইন, তিনি নিজেই কানুন। তামিলনাড়ুতে ভোট থাকলে তিনি গুজরাটে দাঁড়িয়ে অবলীলায় কিছু একটা প্রতিশ্রুতি দিয়ে তামিলনাড়ুর ভোটারদের প্রভাবিত করবার চেষ্টা করেন। আবার যদি ছত্তিশগড়ে ভোট থাকে, তিনি আসামে গিয়ে নতুন কিছু প্রতিশ্রুতি দিয়ে ছত্তিশগড়ের ভোটারদের নিজেদের অনুকূলে আনার চেষ্টাটা করেন। নিয়ম অনুযায়ী ভোট গ্রহণের 48 ঘন্টা আগে থেকে প্রচার বন্ধ হয়ে যায়। কিন্তু হাওড়ার ভোট পর্বের প্রচার বন্ধ হবার পর উনি পাশের কেন্দ্রে হুগলিতে গিয়ে ভোটের প্রচার করে হাওড়ার ভোটারদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে থাকেন। একাধিক ভোট পর্ব হবার ফলে এই সুযোগের সঠিক সদ্ব্যবহার তিনি কেন, আমি বলছি অনেকেই এটা করে থাকেন। যেহেতু তিনি দেশের প্রধানমন্ত্রী, তাই তার প্রচারটাই সর্বাধিক গুরুত্ব পায় টেলিভিশনের পর্দায়। এভাবেই চলে আসছিল সবকিছু এতদিন পর্যন্ত। কিন্তু বর্তমান নির্বাচন কমিশনের প্রধান রাজীব কুমারের একটা ঘোষণায় সব এলোমেলো করে দিল। বিজেপির সমস্ত প্ল্যান ছত্রখান হয়ে গেল। বলছি কিভাবে। বর্তমান নির্বাচন কমিশনার রাজীব কুমারের তত্ত্বাবধানে শেষ নির্বাচন হতে চলেছে দিল্লির এই আগামী বিধানসভা নির্বাচন 5ই ফেব্রুয়ারি। তার ফল ঘোষণা হবে 8ই ফেব্রুয়ারি। আর দেশের সাধারণ বাজেট পেশ করবে 1 ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় সরকার। খুব স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় বাজেটে দিল্লিবাসীর জন্য নানা রকম খুশির খবর থাকবে, যাতে দিল্লির মানুষ গদগদ হয়ে সেই খুশির খবরে প্রভাবিত হয়ে বিজেপিকেই ভোটটা দেয়। সাধারণভাবে যা খবর আসছে দিল্লি থেকে, তাতে খুব একটা সুবিধা হবে না। এই যে বিজেপির যে প্ল্যান ছিল যে বাজেটে তারা দিল্লিবাসীর জন্য বিরাট খুশির খবর নিয়ে আসবে, তাদের দিল্লিবাসী উচ্ছ্বসিত হয়ে তাদেরকেই ভোট দেবে, কিন্তু আম আদমি পার্টি ফের একবার ক্ষমতায় আসতে চলেছে দিল্লিতে। কিন্তু যদি বাজেটে দিল্লির জন্য বড় কিছু ঘোষণা করা যায়, তাহলে কিন্তু পাশা পাল্টেও যেতে পারত। এইরকমই কিছু ভেবে রাখাও হয়েছিল। কিন্তু রিটায়ারমেন্টের আগে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এমন একটা ঘোষণা করে দিলেন, তাতেই নড়ে গিয়েছে অমিত শাহ, নরেন্দ্র মোদীদের দিল্লি দখলের স্বপ্ন। কি সেই ঘোষণা? রাজীব কুমার সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছেন, দিল্লির জন্য ভারতীয় জনতা পার্টির সরকার জাতীয় বাজেট পেশের সময় কিছুই ঘোষণা করতে পারবে না। অর্থাৎ স্পেসিফিক দিল্লির জন্য তারা আলাদা করে কিছু ঘোষণা করতে পারবে না বাজেটে। তার মানে দাঁড়ালো কি, দিল্লির মানুষের মন ভোলানো কিছুতেই যাবে না, মন ভোলানো কিছু কথা বাজেটে রাখা যাবে না, এটা তিনি পরিষ্কার জানালেন। রাজীব কুমার এতদিন যেভাবে বুট চেটে এসেছে ইভিএম বাতিল সহ বিভিন্ন ইস্যুতে,
বিদায়ের সময় তারই কি প্রায়শ্চিত্ত করতে চাইছেন? রাজীব কুমার কি টিএন শেষানের মতো ইতিহাসের পাতায় নাম তুলতে আগ্রহী? এবং তার অতীতের যে কলঙ্ক, সেই কলঙ্কিত অধ্যায়কে তিনি কি মুছে ফেলতে চান রিটায়ারমেন্টের সময়? রাজীব কুমার সাংবাদিক সম্মেলনে এটাও বলেছেন যে রিটায়ার করে তিনি হিমালয়ে যেতে চান। অর্থাৎ ইডি প্রধানের মতন তিনি চাকরিতে যে আর এক্সটেনশন পাচ্ছেন না বা নিতে চাইছেন না, এটা কিন্তু স্পষ্ট। তাই হয়তো তার পোশাকে লেগে থাকা সমস্ত কালিমা ধুয়ে হিমালয়ে যেতে চাইছেন। এদিকে আম আদমি পার্টির একাধিক নেতা এমনকি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও জেলে পুড়ে বিন্দুমাত্র ঘায়েল করতে পারেনি বিজেপি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মতোই একাধিক জনমুখী প্রকল্প দিল্লিবাসীর জন্য এনে দিল্লিবাসীর মন তিনি জয় করে ফেলেছেন। পাল্টা মন জয়ের সুযোগ ছিল কিন্তু এই বাজেটে। সেখানেও আরো বড় বড় কিছু ঘোষণা টোষণা করে দিল্লি জয়ের স্বপ্ন ছিল বিজেপির, কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের ঘোষণাতে সেই স্বপ্ন ভেঙে চৌচির হয়ে গেল চাণক্য অমিত শাহ। ইডি সিবিআই দিয়ে গ্রেফতার করিয়ে রাজ্যের যে ভোট বৈতরণী পার করা যাবে না, সেটা বিজেপি বুঝে গিয়েছিল ঝাড়খণ্ড নির্বাচনে। বড় জোর গ্রেফতারের ভয় দেখিয়ে হিমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী, অজিত পাওয়ারদের মতন কিছু নেতাদের গোয়ালে ঢোকানো যায়, ভোটে জেতা যায় না। ঝাড়খণ্ড দেখিয়ে দিয়েছে গ্রেফতার করলেই ক্ষমতা দখল করা যাবে না। দিল্লিতে তাই কেজরিওয়ালের উন্নয়নের পাল্টা আরো বেশি উন্নয়ন করবার জন্য কেন্দ্রীয় বাজেটকে হাতিয়ার করতে চেয়েছিল বিজেপি, এবং সেটা করা গেল না বলে দিল্লিতে খানিকটা মুষড়েই পড়েছে ভারতীয় জনতা পার্টি। যদিও প্রচারের ধারে ভারে তারা কিন্তু অনেকটা এগিয়ে আছে, কিন্তু প্রচারটাই যে ভোটে জেতার মূল সোপান হতে পারে না, সেটা বোঝা যাবে 8ই ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা ফল প্রকাশের পরে। তবে এবার দিল্লিতে ত্রিমুখী লড়াই হবে। ইন্ডিয়া জোট হিসেবে লড়ছে না দিল্লিতে, আম আদমি পার্টি, কংগ্রেস, বিজেপি সবাই নিজেদের মতন করে লড়ছে। এই অবস্থায় আম আদমি পার্টির জয় পাওয়াটা কি অতটাই সহজ হয়ে যাবে? কংগ্রেস আম আদমি পার্টির ভোট কেটে বিজেপিকে সুবিধে করে দেবে না তো? আমরা এইসব প্রশ্নের উত্তর খুঁজবো। আধ্যাত্মিক ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, এখানে গীতার জ্ঞানের দ্বারা আত্মার পড়াই পড়ানো হয় এবং রাজযোগ শেখানো হয়। নিরাকার শিব পরমপিতা পরমাত্মা সাকারে এসে গেছেন 1936 সালে বিশ্ব পরিবর্তনে 100 বছরের জন্য। নতুন সত্যযুগের স্থাপনা এবং পুরনো কলিযুগ বিনাশ হতে চলেছে। আপনারা সবাই এই জ্ঞান গ্রহণ করুন সম্পূর্ণ বিনামূল্যে। যোগাযোগ করুন 9007162175 এই নম্বরে। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. आम आदमी पार्टी, कांग्रेस जो इंडिया ब्लॉक के मेंबर्स है वो लड़ रहे हैं, तो हम यहाँ हमारी ताकत क्यों खर्ची करें। तारीख तो जाहिर होगी, उससे पहले अखाड़ा चल रहा है। अखाड़े में सब पहलवान एक दूसरे के कपड़े फाड़ रहे हैं, ये ठीक नहीं है। कांग्रेस पार्टी, आम आदमी पार्टी जो है, कल तक लोकसभा में हम एक साथ लड़े हैं दिल्ली में, और अच्छे लड़े। सीट नहीं जीत पाए लेकिन अच्छे लड़े। लेकिन विधानसभा में जो माहौल बना है, तो लगता है कि हम दोनों मिलकर क्या भारतीय जनता पार्टी को मदद करने जा रहे हैं। हमारी इस देश में और दिल्ली में हमारी लड़ाई होनी चाहिए भारतीय जनता पार्टी से, आप और कांग्रेस से नहीं। लेकिन जिस तरह से मैं देख रहा हूं, कांग्रेस पार्टी हमारी और आम आदमी पार्टी में जो झगड़ा चल रहा है, इस लेवल पे चल रहा है, को देश की जनता देख रही है। और जब हम अगले लोकसभा में एक साथ जाएंगे लड़ने, तो सवाल पूछेगी। যার বক্তব্য শুনলেন তিনি ইন্ডিয়া জোটের নেতা উদ্ধব ঠাকরের শিবসেনার বড় নেতা সঞ্জয় রাউত। শিবসেনার এই সঞ্জয় রাউতের বয়ান শোনার পর আপনার আমার মনে হতে পারে যে কংগ্রেস এবং আপ নিজেদের মধ্যে সমস্ত তিক্ততা সরিয়ে একসাথে বিজেপির বিরুদ্ধে দিল্লির বিধানসভা নির্বাচনে লড়বে।
এটা মনে হতেই পারে, কিন্তু বাস্তব পরিস্থিতি বলছে উল্টো কথা। আসন বন্টন নিয়ে কেউই কিন্তু নরম হতে রাজি নন। বিগত বিধানসভা নির্বাচনে কংগ্রেস কিন্তু একটাও আসন জেতেনি দিল্লিতে। আপ দিল্লিতে রাজনৈতিক ভাবে সবচেয়ে বড় শক্তি, এটা অনস্বীকার্য। দিল্লিতে আপের মতামতকেই বেশি গুরুত্ব দিতে হবে বা গুরুত্ব পাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আম আদমি পার্টি নির্বাচন ঘোষণা হওয়ার পরে একতরফা ভাবে সব আসনে তারা প্রার্থী ঘোষণা করে দেয়, এবং সেই ঘোষণার পরেই কংগ্রেস তাদের প্রার্থী তালিকা নিয়ে এসে জানায় যে তারাও সব আসনেই লড়বে। আপাতত ২০ বাও জলে জোট, লড়াই হবে ত্রিমুখী। কংগ্রেস দিল্লিতে শক্তিহীন হলেও অসাম্প্রদায়িক ভোট তাদের দিকেও কিছুটা কিন্তু যাবে, যা আম আদমি পার্টিকে কয়েক জায়গায় বিপদে ফেললেও ফেলতে পারে। বিজেপি মানুষকে বোঝাচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের উপকারিতা, অর্থাৎ কেন্দ্রেও দিল্লি, রাজ্যেও দিল্লিতে যদি বিজেপি থাকে তাহলে তার উপকারিতা কি, এটা মানুষকে বোঝাচ্ছে। তবে পাল্টা হিসেবে আপও তুলে ধরছে ডাবল ইঞ্জিনের সরকার মণিপুর আর উত্তরপ্রদেশের কথা। তাই আপাত দৃষ্টিতে লড়াই ত্রিমুখী মনে হলেও লড়াই কিন্তু জমে উঠেছে আপ বনাম বিজেপি। এই লড়াইতে বিজেপি অনেকটাই পিছিয়ে আছে, খানিকটা পিছিয়ে আছে আপের তুলনায়। দিল্লি বিধানসভার মোট আসন ৭০টি। একটু ব্যাপারটা বুঝে নিন, দিল্লি বিধানসভায় মোট আসন হচ্ছে ৭০টি। বিগত বিধানসভার নিরিখে আম আদমি পার্টির কাছে রয়েছে ৫৮ জন বিধায়ক, আর বিজেপির কাছে আছে মাত্র ৭ জন বিধায়ক। কংগ্রেস শূন্য, আর খালি পড়ে রয়েছে ৫টি আসন। এবারের বিধানসভার প্রাক নির্বাচনী সমীক্ষা এখনো আসতে শুরু করেনি, আমরাও যাচ্ছি না দিল্লিতে সমীক্ষা করতে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন এবার কংগ্রেস খাতা খুললেও খুলতে পারে ১টি বা ২টি আসনে। বিজেপির বিধায়ক সংখ্যা বাড়তে পারে ৭ থেকে বেড়ে হয়ে যেতে পারে সেটা ১০ বা ১২টি আসনের কাছাকাছি। কমতে পারে ১টি বা ২টি আসন আম আদমি পার্টির। তবে শেষ পর্যন্ত আম আদমি পার্টি যে আরো একবার দিল্লির বিধানসভার ক্ষমতায় আসতে চলেছে, এই বিষয়টা নিয়ে সব বিশেষজ্ঞরাই কিন্তু প্রায় একমত নিশ্চিত। তবে রাজনীতিতে কখন যে কি ঘটে যায় তার আগাম পূর্বাভাস কিছুতেই দেওয়া যায় না। বিজেপি এমন কিছু একটা করে বসতেই পারে যাতে পুরো ন্যারেটিভ রাতারাতি বদলে যেতে পারে। তবে ঠিক কি হবে তার জন্য আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে আগামী ৮ই ফেব্রুয়ারি পর্যন্ত। আর আপনারা অপেক্ষা করুন আগামীকাল সকাল ৯টা পর্যন্ত। প্রসূনগুপ্ত আসছেন তার বিখ্যাত প্রশ্নের ৫ নিয়ে, এবং খুব জরুরি একটা ঘোষণা করে দিই, আগামীকাল বিকেল ৫টায় ডাক্তার সুজয় চক্রবর্তী, প্রথিতযশা শিশুরোগ বিশেষজ্ঞ, তিনি আমাদের চ্যানেলে আসছেন। এই যে নতুন ভাইরাস নিয়ে গল্প গুজব বিভিন্ন টেলিভিশনে ছড়ানো হচ্ছে, সেই গল্প গুজবকে খণ্ডন করতে পশ্চিমবঙ্গের সবচেয়ে সেরা যে শিশুরোগ বিশেষজ্ঞ যাকে মানা হয়, সেই শিশুরোগ বিশেষজ্ঞ সুজয় চক্রবর্তী এনকে ডিজিটালে আসবেন আগামীকাল বিকেল ৫টায় সমস্ত মিথ্যাচারের জবাব দিতে। HMPV নিয়ে যে মিথ্যাচার চলছে বাংলা তথা ভারতীয় টেলিভিশনে, সেই মিথ্যাচারের জবাব দিতে আসছেন সুজয় চক্রবর্তী, যিনি সারা পশ্চিমবঙ্গের সেরা শিশুরোগ বিশেষজ্ঞ বলে পরিচিত। অনুষ্ঠান দুটি দেখতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।